বইযুগ চিত্র বৈচিত্র্যের গল্পের আসরে আজ শোনাব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা গল্প বাউন্ডুলের আত্মকাহিনী। বাঙালি পল্টনের একটি বওয়াটে যুবক আমার কাছে তাহার কাহিনী বলিয়াছিল নেশার ঝোঁকে। নিচে তাহাই লেখা হইল, সে বোগদাদে গিয়ে মারা পড়ে। ১ কি ভায়া, নিতান্তই ছাড়বে না? একদম এঁটেল মাটির মতো লেগে থাকবে? আরে ছো, তুমি যে দেখছি চিটেগুড়ের চেয়েও চামচিটেল। তুমি যদিও হচ্ছ আমার এক গ্লাসের ইয়ার, তবুও সত্যি বলতে কি, আমার সেসব কথাগুলো বলতে কেমন যেন একটা অস্বস্তি বোধ হয়। কারণ খোদা আমায় পয়দা করবার সময় মস্ত একটা গলদ করে বসেছিলেন। কেননা চামড়াটা আমার করে দিলেন হাতির চেয়েও পুরু, আর প্রাণটা করে দিলেন কাদার চেয়েও নরম। আর কাজেই ২-৪ জন মজুর লাগিয়ে আমার এই চামড়ায় মুগুর বসালেও আমি গোপে তা দিয়ে বলবো, কুছ পরোয়া নেই। কিন্তু আমার এই নাজুক জানটায় একটু আঁচড় লাগলেই ছোট্ট মেয়ের মতো চেঁচিয়ে উঠব। তোমার ৮২-১০ আনা ওজনের কিলগুলো আমার এই স্থূল চর্মে স্রেফ আরাম দেয়া ভিন্ন আর কোনো ফলোৎপাদন করতে পারে না। কিন্তু যখনই পাকড়ে বসো, ভাই, তোমার সকল কথা খুলে বলতে হবে, তখন আমার অন্তরাত্মা ধুকধুক করে ওঠে। পৃথিবী ঘোরার ভৌগোলিক সত্যটা তখন হাড়ে হাড়ে অনুভব করি। চক্ষেও যে সসর্প পুষ্প প্রস্ফুটিত হতে পারে বা জোনাকি পোকা জ্বলে উঠতে পারে, তা আমার মতো এইরকম শোচনীয় অবস্থায় পড়লে তুমিও অস্বীকার করবে না। ২ হ্যাঁ, আমার ছোটকালের কোনো কথা বিশেষ ইয়াদ হয় না, আর আবছায়া রকমের একটু একটু মনে পড়লেও তাতে তেমন কোনো রস বা রোমান্স, যাকে বলে বৈচিত্র্য, নেই। সেই সরকারি রামশ্যামের মতো পিতামাতার অত্যধিক স্নেহ, পড়ালেখায় নবডঙ্কা, ঝুলঝাপ্পুর ডান্ডাগুলি খেলায় দ্বিতীয় নাস্তি, দুষ্টামি নষ্টামিতে নন্দদুলাল কৃষ্ণের তদানীন্তন অবতার, আর ছেলেদের দলে অপ্রতিহত প্রভাবে আলেকজান্ডার দি গ্রেটের ক্ষুদ্র সংস্করণ। আমার অনুগ্রহে ও নিগ্রহে গ্রামের আবাল বৃদ্ধ বনিতা বিশেষ খোশ ছিলেন কি না, তা আমি কারোর মাথায় হাত দিয়ে বলতে পারি না। তবে সকলেই আমার পরমার্থ কল্যাণের জন্যে যে সকাল সন্ধে প্রার্থনা করত, সেটা আমার তীক্ষ্ণ শ্রবণেন্দ্রিয় না ওয়াকেফ ছিল না। একটা প্রবাদ আছে, উৎপাত করলেই চিৎপাত হতে হয়। সুতরাং এটা বলাই বাহুল্য যে আমার পক্ষেও উক্ত মহাবাক্যটির ব্যতিক্রম হয়নি, বরং এ কথাটা ভয়ানকভাবেই আমার ওপর খেটেছিল। কারণ ঘটনাচক্রে যখন আমি আমার জননীর কক্ষচ্যুত হয়ে সংসারের কর্মবহুল ফুটপাতে চিৎপাত হয়ে পপাত হলুম, তখন কত শত কর্মব্যস্ত সবুর ঠ্যাং যে অহম বেচারার ব্যথিত পাঁজরের ওপর দিয়ে চলে গেল, তার হিসাব রাখতে শুভঙ্কর দাদাও হার মেনে যায়। থাক, আমার সেসব নিরস কথা আউড়িয়ে তোমার আর পিত্তি জ্বালাবো না। শুনবে মজা? একদিন পাঠশালায় বসে আমি বঙ্কিমবাবুর মুচিরাম গুড়ের অনুকরণে ছেলেদের মজলিস সরগরম করে আবৃত্তি করছিলুম, মানময়ী রাধে একবার বদন তুলে গুড়ুক খাও। এতে শ্রীমতী রাধার মানভঞ্জন হয়েছিল কিনা জানবার অবসর পাইনি, কারণ নেপথ্যে ভুজঙ্গ প্রয়াত ছন্দে আরে রে দুর্বৃত্ত পামর বলে হুঙ্কার করে আমার ঘাড়ে এসে পড়লেন সশরীরে আমাদের আর্ক মার্কা পণ্ডিত মশাই। যবনিকার অন্তরালে যে যাত্রার দলের ভীম মশাইয়ের মতো ভীষণ পণ্ডিত মশাই অবস্থান করছিলেন, তা এ নাবালকের একেবারেই জানা ছিল না। তার ক্রোধ বন্যী যে দুর্বাসার চেয়েও উদ্দীপ্ত হয়ে উঠেছিল, তা আমি বিশেষ রকম উপলব্ধি করলুম তখন, যখন তিনি একটা প্রকাণ্ড মেষের মতো এসে আমার নাতিদীর্ঘ শ্রবণেন্দ্রিয় দুটি ধরে দেয়ালের সঙ্গে মাথাটার বিষম সংঘর্ষণ আরম্ভ করলেন। তখনকার পুরো দস্তুর সংঘর্ষণের ফলে কোনো নতুন বৈদ্যুতিক ক্রিয়ার উদ্ভাবন হয়নি সত্য, কিন্তু আমার সর্বশরীরের ইলেকট্রিসিটি যে সাংঘাতিক রকম ছুটাছুটি করেছিল, সেটা অস্বীকার করতে পারব না। মার খেয়ে খেয়ে
ইটপাটকেলের মতো আমার এই শক্ত শরীরটা যত না কষ্ট অনুভব করেছিল, তার শালঙ্কার গালাগালির তোড়ে তার চেয়ে অনেক কষ্ট অনুভব করেছিল আমার মনটা। আদৌ মুখরোচক নয় এরূপ কতগুলো অখাদ্য তিনি আমার পিতৃপুরুষের মুখে দিচ্ছিলেন, এবং একেবারেই সম্ভব নয় এরূপ কতগুলো ঘনিষ্ঠ সম্পর্কের দাবি আমার কাছে করেছিলেন। তার 5 কুয়া পরিমিত চৈতন্য চুটকিটা ভেগছানা সম শিরোপরি অস্বাভাবিক রকমের লম্ফঝম্প প্রদান করছিল। সঙ্গে সঙ্গে খুব হাসিও পাচ্ছিল, কারণ চৈতন তেরে ওঠার নিগুড় অর্থ সেদিন আমি সম্যক রূপে হৃদয়ঙ্গম করেছিলুম। ক্রমে যখন দেখলুম তারে প্রহারের কবিতায় আদৌ জ্যোতি বা বিরামের চিহ্ন দেখা যাচ্ছে না, তখন আর বরদাস্ত হল না। জানো তো, পুরুষের রাগ আনাগোনা করে। আমিও তাই ওইখানেই একটা হেস্তনেস্ত করে দেবার অভিপ্রায়ে তার খাড়ার মতো নাকটায় বেশ মাঝারি গোছের একটা ঘুষি বাগিয়ে দিয়ে বীরের মতো শটান স্বগৃহাভিমুখে হাওয়া দিলুম। বাড়ি গিয়েও আমি নিজেকে নিরাপদ মনে করলুম না, তাই পিতৃভয় সিঁদুলুম গিয়ে একেবারে চালের মরাইয়ে। উদ্দেশ্য, এরূপ নিভৃত স্থান হতে কেউ আর সহজে আবিষ্কার করতে পারবেন না। কি জানি কখন কি হয়। খানিক পরে আমার সেই গুপ্তপুর হতেই শুনতে পেলুম পণ্ডিত মশাই ততক্ষণে শালঙ্কারে আমার জন্মদাতার কাছে প্রাঞ্জল ব্যাখ্যা করে বোঝাচ্ছিলেন যে আমার মতো দুর্ধর্ষ বাউন্ডেলের ছোকরার লেখাপড়া তো ক অক্ষর গুমাংস। তদুপরি গুরুমশায়ের নাসিকায় গুরু প্রহার ও গুরুপত্নীর নিন্দাবাদ অপরাধে আপাতত এই দুনিয়াতেই আমাকে লঘুঠুটোর মতো চাটু হস্তে মাছি মারতে হবে, অর্থাৎ কুষ্ঠব্যাধি হবে। তারপর নরকে যাতে আমার স্পেশাল অর্থাৎ বিশেষ শাস্তির বন্দোবস্ত হয়, তার জন্যেও নাকি তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঠিকঠাক করতে পারেন। প্রথমত অভিশাপটার ভয়ে একটু বিচলিত হয়ে পড়েছিলুম। গুরুপত্নীর নিন্দাবাদ কথাটা আমি প্রথমে বুঝতে পারিনি। পরে অবগত হলুম পণ্ডিত মশায়ের অর্ধাঙ্গিনীর নামও নাকি শ্রীমতী রাধা, আর তার একাত্র গুরু খাওয়ারও নাকি অভ্যাস আছে। অবশ্যই সেটা স্বামী দেবতার অগোচরেই সম্পন্ন হয়। আমি নাকি তাই দেখে এসে ছেলেদের কাছে সহস্তে গুরুক সেজে অভিমানিনী শ্রীমতী রাধার মান ভঞ্জনার্থ করুণ মর্মস্পর্শী সুরে উপরোধ করছিলুম, মানময়ী রাধে, একবার বদন তুলে গুরুক খাও। আর পণ্ডিত মশাই অন্তরালে থেকে সব শুনছিলেন। আমার আর বরদাস্ত হল না। চালের মড়াইয়ে থেকেই উসখুস করতে লাগলুম। ইতিমধ্যে গরমেও আমি রীতিমতো গলদঘর্ম হয়ে উঠেছিলুম। আমি মোটেই জানতুম না পণ্ডিত মশাইয়ের গিন্নির নাম শ্রীমতী রাধা, আর তিনি যে গুরুক খান তা তো বিলকুলই জানতুম না। কাজেই এতগুলো সত্যের অপলাপে আমি আর মাথা ঠিক রাখতে পারলুম না। তড়ুক করে চালের মড়াই হতে পিতৃসমীপে লাফিয়ে পড়ে আমার নির্দোষিতা প্রমাণ করবার জন্যে অশ্রু গদগদ কণ্ঠে অকাট্য যুক্তি প্রমাণ প্রয়োগ করতে লাগলুম। কিন্তু ততক্ষণে ক্রোধান্ধ পিতা আমার আপিল অগ্রাহ্য করে ঘোড়ার গোগালচির মতো আমার সামনের লম্বা চুলগুলো ধরে দমাদ্দম প্রহার জুড়ে দিলেন। বাস্তবিক সেরকম প্রহার আমি জীবনে আশা করিনি। চপেটাঘাত, মুষ্টাঘাত, পদাঘাত ইত্যাদি 4 হাত পায়ের যত রকম আঘাত আজ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, সব যেন রবিবাবুর গানের ভাষায় শ্রাবণের ধারার মতো পড়তে লাগলো আমার মুখের পরে, পিঠের পরে। সেদিনকার পিটুনি খেয়ে আমার পৃষ্ঠদেশ বেশ বুঝতে পেরেছিল যে তার পিঠ নাম সার্থক হয়েছে। একেই আমাদের ভাষায় বলে পেঁদিয়ে বৃন্দাবন দেখিয়ে দেয়া। বৃন্দাবন না দেখি তার পরদিনই কিন্তু বাবা আমায় বর্ধমান এনে নিউ স্কুলে ভর্তি করে দিলেন। কি করি, আমি নাচারের মতো সব সহ্য করতে লাগলুম। কথায় বলে ধরে মারে না সয় ভালো। প্রথম প্রথম শহরে এসে আমার মতো পাড়াগে গোয়ারকে ভীষণ বিব্রত হয়ে উঠতে হয়েছিল, বিশেষ করে শহুরে ছোকরাদের দৌরাত্মিতে। সে বেটারা পাড়া গিয়ে ছেলেগুলোকে যেন ইঁদুর প্যাঁচার মতো পেয়ে বসে। যা হোক, অল্পদিনেই আমি শহুরে কায়দায় কেতাদুরস্ত হয়ে উঠলুম। ক্রমে অহম পাড়া গিয়ে ভূতি আবার তাদের দলের একজন হুমড়া-চুমড়া ওস্তাদ ছোকরা হয়ে পড়ল। সেই আগেকার পগেয়া খচ্চর ছেলেগুলোই এখন আমার বেশ একটু সমীহ করে চলতে লাগলো। বাবা, এ শর্মার কাছে বেড়ে ওস্তাদি, এ ছেলে হচ্ছে অষ্টধাতু দিয়ে তৈরি। দেখতে দেখতে পড়ালেখায় যত না উন্নতি করলুম, তার চেয়ে বহুল পরিমাণে উন্নতি করলুম রাজ্যের যত দুষ্টুমির গবেষণায়।
তখন আমায় দেখলে বর্ধমানের মতো পবিত্র স্থানও তটস্থ হয়ে উঠত। ক্রমে আমাদের মস্ত একটা দল পেকে উঠল। পুলিশের ঘাড়ে দিনকতক 11 ইঞ্চি ঝাড়তেই তারা আমাদের সঙ্গে গুপ্ত সন্ধি করে ফেললে। এইরূপে ক্রমেই আমি নিচু দিকে গড়িয়ে যেতে লাগলুম। তাই বলে যে আমাদের দিয়ে কোনো ভালো কাজ হয়নি তা বলতে পারবে না। মিশন, কুষ্ঠরোগ, দুর্ভিক্ষ প্রভৃতিতে আমাদের এই বওয়াটে ছেলের দল যা করেছে তার শতাংশের একাংশও করে উঠতে পারেনি ওই গোবেচারা নিরীহ ছাত্রের দল। তারা আমাদের মতো অমন অদম্য উৎসাহ ক্ষমতা পাবে কোথায়? তারা তো শুধু বইয়ের পোকা। বর্ধমান যখন ডুবে যায় তখন আমরাই শহরের সিকি লোককে বাঁচিয়েছিলুম। সে সময় আমাদের দলের অনেকে নিজের জীবন উৎসর্গ করে আত্মের জীবন রক্ষা করেছিল। কনফারেন্সের সভা সমিতির চাঁদা আদায়ের প্রধান উদ্যোগ আয়োজনের প্রধান পাণ্ডা ছিলুম আমরা। আমাদেরই চেষ্টায় স্পোর্টস, জিমন্যাস্টিক, সার্কাস, থিয়েটার, ক্লাব প্রভৃতির আড্ডাগুলোর অস্তিত্ব অনেক দিন ধরে লোপ পায়নি। পিতার অবস্থা খুব সচ্ছল না হলেও মাসোহারাটা ঠিক রকমই পাঠাতেন। তিনি তো আর আমার এতদূর উন্নতির আশা করেননি, আর এত খবরও রাখতেন না। কারণ কোনো ক্লাসে আমার প্রমোশন স্টপ হয়নি। বহু গবেষণার ফলেও হেডমাস্টার মহাশয় আবিষ্কার করতে পারেননি আমার মতো বওয়াটে ছোকরা কি করে পাশের নম্বর রাখে। ভায়া, ওইখানেই তো জিনিয়াসের পরিচয়। চুরিবিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা। পরীক্ষার সময় 4-5 জোড়া অনুসন্ধিৎসু দৃষ্টি আমার পেছনে লেগে থাকতই। কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর যার কুলকিনারা পান না, তাকে ধরবেন পদির ভাই গৌরীশঙ্কর? তাছাড়া খালি চুরিবিদ্যায় কি চলে? এতে অনেক মাথা ঘামাতে হয়। পরীক্ষকের ঘর থেকে তার ছেলে বা অন্য কোনো ক্ষুদ্র আত্মীয়ের থ্রু দিয়ে রজতচক্রের বিনিময়ে খাতাটি বেমালুম বদলে ফেলা, প্রেস হতে প্রশ্ন চুরি প্রভৃতি অনেক বুদ্ধি এ শর্মার আয়ত্ত ছিল। সেসব শুনলে তোমার চক্ষু চড়ক গাছ হয়ে উঠবে। যা হোক, এইরকমই যেনতেন প্রকারেণ 3rd ক্লাসের চৌকাঠে পা দিলুম গিয়ে। বাড়ি খুব কম যেতুম, কারণ পাড়াগা তখন আর ভালো লাগতো না। পিতাও বাড়ি না গেলে দুঃখিত হতেন না, কারণ তার বিশ্বাস ছিল আমি এবার একটা কিছু না হয়ে যাই না। আমাদের গ্রামের কুল্লে আমিই পড়তে এসেছিলুম ইংরেজি স্কুলে। তার উপর আমি নাকি পাশগুলো পঙ্খিরাজ ঘোড়ার মতো তরাত্তর ডিঙিয়ে যাচ্ছিলুম। কেবল একজনের আঁখি দুটি সর্বদাই আমার পথপানে চেয়ে থাকত। তিনি আমার স্নেহময়ী জননী। মায়ের মন তো এত শত বোঝে না, তাই 2 মাস বাড়ি না গেলেই মা কেঁদে আকুল হতেন। সংসারে মার কাজ ভিন্ন আর কারুর কাছে একটু স্নেহ আদর পাইনি। দুষ্টু বদমাইশ ছেলে বলে, আমায় যখন সকলেই মারত, ধমকাত, তখন মাই কেবল আমায় বুকে করে সান্ত্বনা দিতেন। আমার এই দুষ্টুমিটাই যেন তার সবচেয়ে ভালো লাগত। আমার পিঠে প্রহারের দাগগুলোয় তেল মালিশ করে দিতে দিতে কতদিন তার চোখ দিয়ে অশ্রুর নদী বয়ে গেছে। যখন 3rd ক্লাসে উঠলুম তখন বোধহয় মায়ের জিদেই বাবা আমায় চতুষ্পাত করে ফেললেন, অর্থাৎ বিয়ে দিয়ে দিলেন। আমি কটিদেশ বন্ধনপূর্বক নানা ওজর আপত্তি দেখাতে লাগলুম, কিন্তু মায়ের আদালতে ও তার অশ্রুজলের ওকালতিতে আমার সমস্ত ওজর বাতিল ও নামঞ্জুর হয়ে গেল। কি করি? যখন শুভদৃষ্টি হয়ে গেল তখন তো আর কথাই নাই। তাছাড়া কনেটি মন্দ ছিল না। আজকালকার বাজারে পাড়াগায়ে ওরকম কনে 100-1টি মেলে না। বয়সও 12-13 হয়েছিল। ওই 12-13 বছরের কিশোরীটিকেই মা নাকি সুমর্থ মেয়ে দেখে বউ করবার জন্যে উঠে পড়ে লেগেছিলেন। আমারও বয়স তখন 19-এর কাছাকাছি। এতেই নাকি মেয়ে মহলে মাকে কত কথা শুনতে হতো। প্রথম প্রথম কনে বউ একটি পুটুলিরই মতো জড়সড় হয়ে তার নির্দিষ্ট একটি কোণে চুপ করে বসে থাকত। নববধূদের নাকি চোখ টেরে চাইতে নেই, তাই সে প্রায়ই চোখ বুজে থাকত। কিন্তু অনবরত চোখ বুজে থাকা সেও যে এক বিভৎস ব্যাপার, তাই সে 2-1 বার অন্যের অলক্ষ্যে ভয়চকিত দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে নিত। যদি তার এই বেহায়াপনা কেউ দেখে ফেলে, তাহলেই মহাভারত অশুদ্ধ আর কি। আমাকে দেখলে তো আর কথাই নেই, নিজেকে কাছিমের মতো তৎক্ষণাৎ শাড়ি, ওড়না প্রভৃতির ভেতর ছাপিয়ে ফেলত। তখন একজন প্রকাণ্ড অনুসন্ধিৎসু লোকের পক্ষেও বলা দুঃসাধ্য হয়ে উঠত, ওটা মানুষ না কাপড়ের একটা বোঁচকা। তবে এটা আমার দৃষ্টি এড়াত না যে আমি অন্যদিকে চাইলেই সে আমার বেনারসি শাড়ির ভিতর থেকে চুরি করে আমার দিকে চেয়ে দেখত। কিন্তু আমি তার দিকে চাইতে না চাইতেই
সে শটান চোখ দুটোকে বুঝে ফেলে গম্ভীর হয়ে বসে থাকত, যেন আমায় দেখবার তার আদৌ গরজ নেই। আমি মুখ টিপে হাসতে হাসতে পালিয়ে এসে বাড়িময় উচ্চস্বরে বউয়ের লজ্জাহীনতার কথা প্রকাশ করে ফেলতুম। মা তো হেসেই অস্থির, বলতেন, হ্যাঁ রে, তুই কি জনমভর এরকম খ্যাপাই থাকবি? আমার ভগ্নীগুলো কিন্তু কিছুতেই ছাড়বার পাত্রী নন। তারা বউয়ের রীতিমতো কৈফিয়ত তলব করতেন। সে বেচারি তখনকার বিপদটা ভেবে আমার খুব আমোদ হতো। আমি হেসে লুটোপুটি যেতুম। যা হোক, এ একটা খেলা মন্দ লাগছিল না। ক্রমে আমি বুঝতে পারলুম কিশোরী কনে আমায় ভালোবাসতে আরম্ভ করেছে। আমি কিন্তু পারতপক্ষে তাকে জ্বালাতন করতে ছাড়তুম না। আমার পাগলামির ভয়ে সে বেচারি আমার সঙ্গে চোখাচোখি চাইতে পারত না। কিন্তু দরজার ফাঁক দিয়ে সে যে আমার পানে তার পটল চেরা চোখ দুটির ভাসা ভাসা করুণ দৃষ্টি নিয়ে হাজারবার চেয়ে দেখত, তা আমি স্পষ্টই বুঝতে পারতুম, আর গুনগুন স্বরে গান ধরে দিতুম। সে যে করুণা জাগায় সকরুণ নয়নে, কেন কি বলিতে চায় না বলিয়া যায় সে। ক্রমে আমারও ভালোবাসা এই ছেলেমেয়ের মধ্য দিয়ে এক একটু করে বেরিয়ে পড়তে লাগল। তারপর পরীক্ষার নিকট দেখে শুভাকাঙ্ক্ষী পিতা আমার আর বাড়িতে থাকা নিরাপদ বিবেচনা করলেন না। আমি চলে আসার দিনে আর জ্যাঠামি দিয়ে হৃদয় লুকিয়ে রাখতে পারিনি। খাসতে গিয়ে অশ্রুজলে গণ্ডস্থল প্লাবিত করেছিলাম। সজল নয়নে তার হাত দুটি ধরে বলেছিলুম, আমার সকল দুষ্টুমি ক্ষমা করো লক্ষ্মীটি, আমায় মনে রেখো। সে মুখ ফুটে কিছু বলতে পারলে না, কিন্তু তার ওই চোখের জলই যে বলে দিলে সে আমায় কত ভালোবেসে ফেলেছে। আমি ছেড়ে দেবার পর সে বিছানায় উপুর হয়ে পড়ে অব্যক্ত স্বরে কাঁদতে লাগল। আমি চোখে রুমাল চেপে কোনো রকমে নিজের দুর্বলতাকে সম্বরণ করে ফেললুম। কে জানত, আমার সেই প্রথম সম্ভাষণই শেষ বিদায় সম্ভাষণ, আমার সেই প্রথম চুম্বনই শেষ চুম্বন। কারণ আর তাকে দেখতে পাইনি। আমি চলে আসবার মাস 2 পরেই পিত্রালয়ে সে আমায় চিরজনমের মতো কাঁদিয়ে চলে যায়। প্রথম যখন সংবাদটা পেলুম, তখন আমার কিছুতেই বিশ্বাস হলো না। এত বড় দুঃখ দিয়ে সে আমায় চলে যাবে? আমার এই আহত প্রাণ চিৎকার করে কাঁদতে লাগল। না গো না, সে মরতেই পারে না। স্বামীকে না জানিয়ে সে এমন করে চলে যেতেই পারে না। সব শত্রু হয়ে তোমার বিরুদ্ধে মিথ্যা কথা জানিয়েছে। আমি পাগলের মতো রাবেয়াদের বাড়ি গিয়ে হাজির হলুম। আমায় দেখে তাদের পুরনো শোক আবার নতুন করে জেগে উঠল। বাড়িময় এক উচ্চ ক্রন্দনের হাহাকার রোল আমার হৃদয়ে বজ্রের মতো এসে বাজল। আমি মূর্ছিত হয়ে পড়লুম। ওগো, আর তার মৌন অশ্রুজল আমার পাষাণ বক্ষ সিক্ত করবে না? একটি কথাও যে বলতে পারেনি সে। সে যাবে না, কক্ষনো যাবে না। হায় অভিমানিনী, ফিরে এসো, ফিরে এসো। সে এলো না। যখন নিঝুম রাত্রির কেউ জেগে নেই, কেবল একটা ফেরু ফেউ ফেউ চিৎকার করে আমার বক্ষের স্পন্দন দ্রুততর করে তুলছিল, তখন একবার তার গোড়ের ওপর গিয়ে উপুর হয়ে পড়লুম। রাবেয়া, প্রিয়তমে, একবার ওঠো, আমি এসেছি, সকল দুষ্টুমি ছেড়ে এসেছি। আমার সারা বক্ষ জুড়ে যে তোমারই আলেখ্য আঁকা, তাই দেখাতে এই নিভৃত গোরস্থানে নীরব যামিনীতে একা এসেছি। ওঠো অভিমানিনী রাবেয়া আমার, কেউ দেখবে না, কেউ জানবে না। কবর ধরে সমস্ত রাত্রির কাঁদলুম, রাবেয়া এলো না। আমার চারিদিকে একটা ঘূর্ণিবায়ু হু হু করে কেঁদে ফিরতে লাগল। ছোট্ট শিউলি গাছ থেকে শিশির সিক্ত ফুলগুলো আমার মাথায় ঝরে পড়তে লাগল। ও আমার রাবেয়ার অশ্রুবিন্দু, না কারুর সান্ত্বনা? দু একটা ধসে যাওয়া কবরে দপদপ করে আলেয়ার আলো জ্বলে উঠতে লাগল। আমি শিউরে উঠলুম। তখন ভোর হয়ে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সর্বাঙ্গে তার কবরের মাটি মেখে আবার ছুটে এলুম বর্ধমানে। হায়, সে তো চলে গেল, কিন্তু আমার প্রাণে স্মৃতির যে আগুন জ্বেলে গেল সে তো আর নিভল না। সে আগুন যে ক্রমেই বেড়ে চলছে, আমার বুক যে পুড়ে ছারখার হয়ে গেল। এই প্রাণ পোড়ানো স্মৃতির আগুন ছাড়া একটা কোনো নিদর্শন যে সে রেখে যায়নি, যাতে করে আমার প্রাণে এতটুকু সান্ত্বনা পেতুম। সেই যে আঘাত পেলুম, তাতেই আমার বুকের পাঁজর ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। আমি আর উঠতে পারলুম না। দিন যায়, থাকে না। আমারও নিরস দিনগুলো কেটে যেতে লাগলো কোনো রকমে। ক্রমে ফার্স্ট ক্লাসে উঠলুম। তখন অনেকটা শুধরেছি। ইতিমধ্যে বর্ধমান নিউ স্কুল উঠে যাওয়ায়, তাছাড়া অন্য জায়গায় গেলে কতকটা প্রকৃতিস্থ হতে পারবো আশায় আমি রানীগঞ্জে এসে পড়তে লাগলুম। আমাদের ভূতপূর্ব হেডমাস্টার
রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুলের হেডমাস্টারের পদ পেয়েছিলেন। তার পুরনো ছাত্র বলে তিনি আমায় স্নেহের চক্ষে দেখতে লাগলেন। আমিও পড়ালেখায় একটু মন দিলুম, কিন্তু ইতিমধ্যে আর একটা বিভ্রাট বেঁধে গেল। আমার আবার বিয়ে হয়ে গেল। তুমি শুনে আশ্চর্য হবে, আমি এ বিয়েতে কোনো ওজর আপত্তি করিনি। তখন আমার মধ্যে সে উৎসাহ, সে একগুঁয়েমি আর ছিল না। রাবেয়ার মৃত্যুর সঙ্গে আমি যেন একেবারেই পরনির্ভরশীল বালকের মতো হয়ে পড়লুম, যে যা বলতো তাতে উদাসীনের মতো হাঁ বলে দিতুম। কোনো জিনিস তলিয়ে বুঝবার বা নিজে স্বাধীন মত প্রকাশ করবার ক্ষমতা যেন আমার আর আদৌ ছিল না তখন। আমার পাগলামি, হাসি সব শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। এইসব দেখেই বোধহয় মা আমার আবার বিয়ে দেবার জন্যে পাগল হয়ে গিয়েছিলেন। তাছাড়া আমি আরও ভেবেছিলুম, হয়তো এই নবরার মধ্যেই আমার রাবেয়াকে ফিরে পাব, আর তার স্নেহকোমল স্পর্শ হয়তো আমার বুকের দারুণ শোক যন্ত্রণার মধ্যে শান্তি আনতে পারবে। কিন্তু হায়, যার জীবন চিরকালে এরকম বিষাদময় হবে বলে বিধাতার মন্তব্য বহিতে লিখিত হয়ে গেছে, তার সরব ও শোকর ভিন্ন নান্যবতী, তার কপাল চিরদিনই পূর্বে। নববধূ সখিনা দেখতে শুনতে মন্ত নয়, তাই বলে ডানাকাটা পরীও নয়। আর আমার নিজের চেহারার গুণ বিচার না করে ওরকম একটি পরীর কামনা করাও অন্যায় ও ধৃষ্টতা। গুণও আমার তুলনায় অনেক বেশি, সেসব বিষয়ে কোথাও খুঁত ছিল না। আজকালকার ছোকরারা নিতান্ত বেহায়ের মতো নিজে বউ পছন্দ করে আনে। নিজের শরীর যে আবলুস কাঠের চেয়েও কালো বা কেদো কাঠের চেয়েও এবড়োথেবড়ো, সেদিকে দৃষ্টি নেই। কিন্তু বউটির হওয়া চাই দস্তুর মতো দুধে আলতার রং, হরিণের মতো নয়ন, অন্তত পটল চেরা তো চাই, সিংহের মতো কটিদেশ, চাঁদের মতো মুখ, কোকিলের মতো কণ্ঠস্বর, রাজহংসীর মতো গমন, রাতুল চরণকমল। কারণ মানভঞ্জনের সময় যদি দেহি পদপল্লবম উদরাম বলে তার চরণ ধরে ধন্না দিতে হয়, আর সেই যে চরণ যদি গড ফরবিড খোদা না করেন গদাধরের পিসির ঠ্যাঙের মতোই শক্ত কাঠপাড়া হয়, তাহলে বেচারার একটা আরাম পাওয়া হতে যে বঞ্চিত হয়, আর বেজায় রসভঙ্গও হয়। তৎসঙ্গে আরও কত কি কবি প্রসিদ্ধির চিজবস্তু, সেসব আমার আর এখন ইয়াদ নেই। এইসব বোকারা ভুলেও ভাবে না যে মেয়েগুলো নিতান্ত সতীলক্ষ্মী গোবেচারা জাত হলেও তাদেরও একটা পছন্দ আছে, তারাও ভালো বর পেতে চায়। আমরা যত সব পুরুষ মানুষ বেজায় স্বার্থপর বলে তাদের কোনো কষ্ট দেখেও দেখিনে। মেয়েদের বুক ফটে তো মুখ ফোটে না ভাব, আমি এই ভাবটা আমি বিলকুল না পছন্দ করি। অন্তত যার সঙ্গে সারা জীবনটা কাটাতে হবে, পরোক্ষেও যদি তার সম্বন্ধে বেচারীরা কিছু বলতে কইতে না পায়, তবে তাদের পোড়া কপালি নাম সার্থক হয়েছে বলতে হবে। থাক, আমার মতো চুনোপুটির এসব ছেদ কথায় বিজ্ঞ সমাজ কেয়ার তো করবেনই না। অধিকন্তু হয়তো আমার মস্তক লোমশূন্য করে তাতে কোনো বিশেষ পদার্থ ঢেলে দিয়ে তাদের সীমানার বাইরে তাড়িয়ে দিবেন। অতএব আমি নিজের কথাই বলে যাই। নবপরিণীতা সখিনার এসব গুণ থাকা সত্ত্বেও আমি তাকে ভালোবাসতে পারলুম না। অনেক রিহার্সাল দিলুম, কিছুতেই কিছু হলো না। হৃদয় নিয়ে এ ছিনিমিনি খেলার অভিনয় যেন আর ভালো লাগছিল না। তাছাড়া তুমি বললে হয়তো বিশ্বাস করবে না, রাবেয়া যেন আমার হৃদয় জুড়ে রানীর মতো সিংহাসন পেতে বসেছিল। সেখানে অন্য কারুর প্রবেশাধিকার ছিল না। একনিষ্ঠ প্রেমে মানুষকে এতটা আত্মহারা যদি না করে ফেলত, তবে কায়েস মজনু হয়ে লাইলির জন্য এমন করে বনে পাহাড়ে ছুটে বেড়াত না। ফরহাদের ওরকম পরিণতি হতো না। সখিনা কত ব্যথা পাচ্ছে বুঝতে পারতুম, কিন্তু হায়, বুঝেও কিছু করতে পারতুম না। বিবাহিতা পত্নীর প্রতি কর্তব্যের অবহেলা আমার বুকে কাঁটার মতো বিঁধছিল। মা ক্ষুণ্ণ হলেন, বোনেরা বউকেই দোষী সাব্যস্ত করে তামিল করতে লাগলেন। কিন্তু কোথায় কি ফাঁক রয়ে গেল জানি না, কিছুতেই তার হৃদয়ের সঙ্গে আমার হৃদয়ের মিল মিশ খেল না। সে কেঁদে মাটি ভিজিয়ে দিলে তবু আমার মন ভিজল না। অনুশোচনার ও বাক্যজ্বালার যন্ত্রণায় বাড়ি ছেড়ে পালিয়ে এলুম। রাবেয়া আমার বুকে যে আঘাত করে গিয়েছিল তাই সইতে পারছিলুম না। তার ওপর হা খোদা, এ কি করলুম নিতান্ত অর্বাচীনের মতো। এ হতভাগিনীর জীবন কেন আমার সঙ্গে এমন করে জড়িয়ে ফেললুম। অসহ্য এই বৃশ্চিক যন্ত্রণা কাঁটার ছুরির মতো আমার আগেকার আঘাতটায় খোঁচা মারতে লাগল। আমি পাগল হয়ে যাবার মতো হলুম। এরই মধ্যে রানীগঞ্জে এসে টেস্ট এক্সামিনেশন দিলুম। সমস্ত বছর হট্টগোলে কাটিয়েছি, পাশ করব কোত্থেকে। আগেকার সে চুরিবিদ্যারও প্রবৃত্তি ছিল না। অর্থাৎ এখন সাফ বুঝতে পারছ যে
টেস্টে অ্যালাউ হইনি, সুতরাং ওটা উল্লেখ করা নিষ্প্রয়োজন। এই শুভ সংবাদ বাবার কর্ণগোচর হবা মাত্র তিনি কিঞ্চিৎ অধিক এক দিস্তা কাগজ খরচ করে আমায় বিচিত্র সম্ভাষণের উপসংহারে জানিয়ে দিলেন যে আমার মতো কুপুত্তরের লেখাপড়া ওইখানেই খতম হবে তা তিনি বহু পূর্বেই আন্দাজ করে রেখেছিলেন। অনর্থক একরাশ টাকা জলে ফেলে দিলেন ইত্যাদি। আমার জানটা তেতে বিরক্ত হয়ে উঠল। দুত্তর বলে দফতর গুটালুম। পরে যা মনে আসতে লাগলো তাই করতে লাগলুম। লোকে আমায় বহরমপুর যাবার জন্য বিনা ফিতে যেচে উপদেশ দিতে লাগলো। আমি তাদের কথায় ড্যাম কেয়ার করে দিনরাত বোঁ হয়ে রইলুম। ২-৪ দিন সইতে সইতে শেষে একদিন বোর্ডিং সুপারিনটেন্ডেন্ট মশাই শুভক্ষণে আমায় অর্ধচন্দ্র দিয়ে বিদায় দিলেন। আমি ফের বর্ধমানে চলে এলুম। আমাদের ছত্রভঙ্গ দলের ভূতপূর্ব গুন্ডাগণ আমায় সাদরে বরণ করে নিল। পিতা সব শুনে আমায় ত্যায্যপুত্র করলেন। ১ বৎসর পরে খবর এলো সখিনা আমায় নিষ্ঠুর উপহাস করে অজানার রাজ্যে চলে গেছে। মরবার সময় নাকি হতভাগিনী আমার মতো পাপিষ্টের চরণ ধুলোর জন্য কেঁদেছে। আমার ছেঁড়া পুরনো একটা ফটো বুকে ধরে মরেছে। ক্রমেই আমার রাস্তা ফর্সা হতে লাগলো। আরও ৬ মাস পরে মাও চলে গেলেন। আমি তখন অট্টহাসি হেসে বোতলের পর বোতল ওড়াতে লাগলুম। তারপর শুভক্ষণে পল্টনে এসে সেঁধিয়ে পড়লুম বোম কেদারনাথ বলে। আর ১ গ্লাস জল দিতে পারো ভাই?